চলো তো আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের যে ক্র্যাশ কোর্স 1.0 আজকে তার সমাপ্তি ক্লাস। কিন্তু আমাদের সামনে আজকে অনেকটাই জিনিস রয়েছে আলোচনার করার, কারণ যেহেতু আজকে শেষ ক্লাস, কালকে থেকে আবার নতুন করে রিভিশন শুরু হবে। তো সেই জন্য দেখো এখানে আমরা যে জিনিসগুলো বাকি ছিল কালকে তোমাদের সাথে ক্লাসে আলোচনা হয়েছিল, আমি চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে সেগুলো কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? কারণ এখানে জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি থেকে যে জিনিসগুলো তোমাদের বাকি ছিল আমি তোমাদের সকালবেলায় দিতে ভুলে গেছিলাম, বা ভুলিনি, মনে ছিল কিন্তু টাইম হয়নি। তো আজকে তোমাদের সন্ধ্যার সময় তোমাদেরকে দিয়েছি, তোমরা আশা করি দেখেছো। এবং আজকে ক্লাসের শেষে কিন্তু তোমাদের যেটা আমি কথা দিয়েছিলাম কালকে, যে একসাথে 9, 10 এবং 11, 12 মেটেরিয়ালসগুলো একসাথে দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসটা শেষ হয়ে যাক, আমি দিয়ে দেবো, তাই না? তোমাদের কালকে আমি ক্লাসে বলেছি যখন দেবো, কোনো সমস্যা নেই, কারণ তোমাদেরকে সেগুলো দেওয়া হয়েছে আগে, কিন্তু সেগুলো প্রত্যেক দিন হিসাবে দেওয়া হয়েছে, একসাথে দেওয়া হয়নি। তো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখো আমাদের সামনে আজকে যে জিনিসগুলো রয়েছে, আমরা জানি যে যেমন নিউট্রিশন এবং ডায়েটিটিক্স, এখানে কিন্তু সব জিনিস যে আমরা পড়িনি এমন নয়। আমরা SLST 9, 10-এও যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো আমি পড়াবো না, কারণ সেগুলো পড়ালে কিন্তু অনেক টাইম চলে যাবে, তাই না? কভার করতে পারবো না। তো যে জিনিসগুলো বেসিক্যালি এখানে রয়েছে 9, 10-এ ছিল না, সেগুলো পড়াবো। তারপর দেখো ফিজিওলজি অফ দ্য এক্সাইটেবল টিস্যু, এটাও দেখো যে জিনিসগুলো রয়েছে সব জিনিস কিন্তু আমরা পড়িনি এমন নয়, আমরা পড়েছি। বেসিক্যালি যে জিনিসগুলো পড়া হয়নি SLST 9, 10-এ, সেই জিনিসগুলো আমরা এখানে পড়ব, ঠিক আছে? তো এইভাবে আজকে আমাদের এই 3টে জিনিস পড়ে শেষ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে কিন্তু আমি এখানে তোমাদেরকে যেটা দেখাবো, স্যার নিউ শিডিউল চ্যাপ্টার মানে কি, চ্যাপ্টার নেম কি দেবেন, বুঝতে পারলাম না। আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা দেখে নিবে, দিলে বুঝতে পেরে যাবে। নিউ শিডিউল চ্যাপ্টার বলতে হচ্ছে কি, তোমার কোনটা কথা বলছো, কোনটা বলছো বলো? এই যে ওয়ান চ্যাপ্টার ইজ মানে তোমাদের ধরো বটানিতে যা সিলেবাস রয়েছে, এই যে বটানি, জুলজি আর ফিজিওলজি, তো চ্যাপ্টার মানে হচ্ছে কি তোমার এই যে 1 নম্বর 2 নম্বর করে চ্যাপ্টারগুলো আছে। 1 নম্বর 2 নম্বর করে যে চ্যাপ্টারগুলো আছে, প্রথমে আছে ধরো তোমাদের সেল বায়োলজি, তারপর ধরো আছে জেনারেল বটানি, হ্যাঁ, অ্যানাটমি, এগুলো চ্যাপ্টারের নাম, ঠিক আছে? চলো দেখো তো এখানে, হ্যাঁ, আজকে তোমরা যারা 9, 10-ও আছো তোমরা থাকো, কারণ এই যে নিউট্রিশন বা তোমার হচ্ছে কি এক্সাইটেবল টিস্যু, এগুলো কিন্তু তোমাদের যেহেতু ছিল 9, 10-এও, তো তোমরা পড়ে নাও, ঠিক আছে? কোনো সমস্যা নেই, পড়ে নাও। বা এখানে কিছু আমি তোমাদেরকে এই যে সিউডো এলিল, মাল্টিপল এলিল, ঠিক আছে, বা তোমার এলিলিক ইন্টারেকশন, মিউটেশন টাইপ, সেগুলো পড়াবো যখন তোমাদেরও লাগবে, ঠিক আছে? তোমরা পড়ে নাও, যারা 9, 10-এ আছো তোমরা পড়ে নাও, ঠিক আছে? চলো তো আমরা প্রথমে এখানে শুরু করছি, দেখো সিউডো এলিল। তো দেখো অর্পিতা বলছে, আমার তো 11, 12-এ অনেক টপিক পড়েছি, সেগুলি চ্যাপ্টার যখন রিভিশন হবে আমরাও তো করতে পারবো। হ্যাঁ, আরে তোমাদের জন্যই তো, আরে ওটা তোমাদের জন্যই তো বাবা, তোমরা তো থাকছোই, ঠিক আছে? তোমরা ভাবো না যে তোমরা থাকছো না, ওটা তোমাদের জন্যই হচ্ছে, বুঝতে পেরেছো? তোমাদের জন্যই হচ্ছে। চলো এবার দেখো তাহলে সিউডো এলিল জিনিসটা কি, ভালো করে দেখে নাও। সিউডো এলিল, হ্যাঁ, তোমাদের জন্য রিভিশন ক্লাস, তো তোমাদেরকে বাদ দিয়ে কিছু হবে না, ঠিক আছে? তোমাদেরকে বাদ দিয়ে কিছু হবে না, তোমাদের জন্যই রিভিশন ক্লাস। দেখো তাহলে সিউডো এলিল পড়ার আগে তোমরা নিশ্চয় সবাই জানো এলিল সম্বন্ধে। আমরা বলেছিলাম যে একটা জিনের ক্ষেত্রে দুটো অল্টারনেটিভ ফ্যাক্টর থাকে, অল্টারনেটিভ কি থাকে না, ফ্যাক্টর থাকে। তো সেই অল্টারনেটিভ ফ্যাক্টরগুলোকে আমরা কি বলি, এলিল বলি। এবং বলেছিলাম যে এলিলগুলো একটা ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে সেটাকে আমরা কি বলি, লোকাস বলি। মনে পড়ছে তো? মনে পড়ছে? কালকে কোন টপিক থাকবে, আজকে ক্লাসটা করো, তারপর আমি বলে দিচ্ছি, ক্লাসের পরেই বলে দাও। তোমরা সবসময় এত তাড়াহুড়া করো না, সেটাই সমস্যা।
আজকে ক্লাসের পরেই বলে দেবো, আমি টাইমেই বলে দেবো, ঠিক আছে? সব জিনিস কিন্তু টাইমেই হচ্ছে, টাইমেই বলে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে জিনের অল্টারনেটিভ যে দুটো ফ্যাক্টর থাকে তাকে আমরা এলিল বলি, আর এলিলগুলো ক্রোমোজোমের যে জায়গা অবস্থান করে তাকে আমরা লোকাস বলি, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে সিউডো এলিল জিনিসটা কি না, সিউডো এলিল হচ্ছে কি দেখো না, সিউডো এলিল এমন জিন যা একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে এবং একে অপরের মতন আচরণ করে যেন তারা একই লোকাসে বা একই এলিলের বিভিন্ন রূপ, যদিও আসলে তারা আলাদা লোকাসে থাকে। ভালো করে শোনো, তোমাদেরকে বলে রাখি, যদি একটা আমি হোমোলোগাস ক্রোমোজোম ধরো এখানে ড্র করাচ্ছি, এটা একটা ক্রোমোজোম করলাম, এটা একটা আমি ক্রোমোজোম করলাম, যদিও ছোট বড় হয়ে গেল, এরকম ছোট বড় করা যাবে না। হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম দুটো আকারে মানে স্ট্রাকচারালি সিমিলার হবে, তাই না? স্ট্রাকচারালি কি হবে না, সিমিলার হবে। ধরো এই একটা আমি ক্রোমোজোম করলাম, এর এগেনস্টে আর একটা আমি ক্রোমোজোম আঁকছি, ঠিক আছে? এটা কাছাকাছি সেম হয়েছে, তাহলে এই দুটোকে আমি বললাম ওয়ান ডট, দে আর হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। এবারে তোমরা জানো যে যখন হচ্ছে কি কোনো এলিলের গল্পটা আমরা বলছি, ধরো সাপোজ এই জায়গায় যদি ক্যাপিটাল টি থাকে, এই জায়গায় থাকে স্মল টি, এখানে যদি ক্যাপিটাল এ থাকে সাপোজ, এখানে থাকবে কি স্মল এ, তাহলে দেখো তারা একই লোকাসে থাকছে, একই লোকাসে থাকছে। কিন্তু এখানে বলছে যে যেটা সিউডো এলিল, তারা বলছে যে এমন জিন যারা একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে এবং একে অপরের মতন আচরণ করে যেন তারা একই লোকাসে এক এলিলের বিভিন্ন রূপ দেখাচ্ছে, যদিও আমরা দেখতে পাই কি তারা আলাদা লোকাসে থাকছে। এবার বৈশিষ্ট্য কি তাদের, যেমন বলছে একই ক্রোমোজোমে খুব ঘনিষ্ঠভাবে অবস্থান করে, ঠিক আছে? একটাই ক্রোমোজোমে তারা খুব ঘনিষ্ঠভাবে মানে খুব কাছাকাছি, মানে খুব ক্লোজলি থাকে, ঠিক আছে? ক্লোজলি মানে খুব কাছাকাছি প্রেজেন্স থাকবে এবং একসাথে উত্তরাধিকার লাভ করে, মানে কো ইনহেরিটেড হচ্ছে, মানে একসাথেই যাবে, তারা যাবে, মানে লিঙ্ক, যেমন তোমরা লিঙ্কেজ পড়েছিলে না, লিঙ্ক জিনগুলো একসাথে যাচ্ছে, সেরকম ভাবে এখানে যে সিউডো এলিলগুলো কো ইনহেরিটেড, মানে একসাথে উত্তরাধিকার তারা লাভ করে, মানে যখন যাচ্ছে একটাই গেমেটে তারা কিন্তু যাচ্ছে, সেম গেমেটে তারা কিন্তু ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কার্যকরভাবে একে অপরের সাথে জিনগত মিথস্ক্রিয়া দেখায়, অর্থাৎ জেনেটিক ইন্টারাকশন করে, কখনো কখনো রিকম্বিনেশন হয়, যার ফলে তাদের আলাদা আলাদা সত্তা আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে কখনো কখনো তাদের মধ্যে রিকম্বিনেশন হয়, ফলে তাদের মধ্যে আলাদা আলাদা সত্তা আমরা প্রকাশ পাই, ঠিক আছে? তাহলে সিউডো এলিল ব্যাপারটা তোমরা বুঝো ভালো করে, তাই তারা খুব কাছাকাছি অবস্থান করবে একটা ক্রোমোজোমে এবং তারা একই সাথে হচ্ছে গেমেটে কো ইনহেরিটেড হবে, জেনেটিক ইন্টারাকশন করবে তারা পরস্পর দুজন, এবং কখনো কখনো তারা রিকম্বিনেশন হয়, যার ফলে তারা আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে? চলো এবার দেখো, এবার হচ্ছে কি ভালো করে লক্ষ্য করো, উদাহরণ যদি আমরা দেখি যে ড্রোসোফিলার, হ্যাঁ ড্রোসোফিলার ক্ষেত্রে যেমন বলছে, ড্রোসোফিলার ক্ষেত্রে যেটা তোমার কোনটাকে আমরা বলছি না, লোজিন জিন বলে একটি বিখ্যাত জিন থাকে, যেটা বলছে একাধিক সিউডো এলিল উপস্থিত থাকে, এটা হচ্ছে তার উদাহরণ, ঠিক আছে? তাহলে ড্রোসোফিলার ক্ষেত্রেও আমরা কিন্তু যেটা লোজিন বলে একটা পোর্শন থাকে, যেটা সিউডো এলিল নামে পরিচিত, তো সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে? চলো এবার আইসো এলিল কাকে বলে? আইসো এলিল বলছে যে এমন এলিল যা একই লোকাসে থাকে কিন্তু সাধারণত অভিন্ন ফিনোটাইপ প্রকাশ করে। ভালো করে লক্ষ্য করো, তাহলে তারা থাকছে দেখো সেম লোকাসে থাকছে, কিন্তু তারা কি করছে দেখো না, অভিন্ন মানে আইডেন্টিক্যাল ফিনোটাইপ দেখাচ্ছে, আইডেন্টিক্যাল ফিনোটাইপ তারা প্রকাশ করছে, ঠিক আছে? তখন তাদেরকে আমরা কি বলছি না, আইসো মানে সমান, তোমরা জানো, ফলে খুব সূক্ষ্ম পার্থক্য থাকলেও তা জেনেটিক ভাবে স্বতন্ত্র, ঠিক আছে? বৈশিষ্ট্য কি বলছে, একই লোকাসে তারা থাকছে, খুব সামান্য ফিনোটাইপ পার্থক্য ঘটাতে পারে বা একেবারে পার্থক্য ঘটাতে নাও পারে, অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র জিনগত বিশ্লেষণ বা কৃত্রিম সংকরায়নের মাধ্যমে ধরা পড়ে, না হলে ধরাই পড়ে না, ঠিক আছে? কারণ এতটাই তারা মানে সিমিলার যে উই ক্যান নট ডিস্টিংগুইশ, ওকে, আমরা কোনোভাবেই তাকে ডিস্টিংগুইশ করতে পারছি না। যেমন বলছে মানুষের ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের মানুষের এবিও রক্ত গ্রুপে কিছু আইসো এলিল দেখা যায়, আবার বিভিন্ন এনজাইমের আইসোফর্মও আমরা আইসো এলিল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমরা তো জানো যে আইসো এনজাইম নাম শুনেছো, আইসো এনজাইম, তো সেই আইসো এনজাইমের জন্য যে জিন বা যে এলিল, তাহলে সেই এলিলগুলো কিন্তু আইসো এলিল
ফর্মে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার দেখো এলিলিক ইন্টারঅ্যাকশন। এলিলিক ইন্টারঅ্যাকশন কি জিনিস না, এলিলিক ইন্টারঅ্যাকশন মানে তোমরা জানো যে একই জিন লোকাসে উপস্থিত দুটি এলিলের মধ্যে মিথস্ক্রিয়াকে আমরা এলিলিক ইন্টারঅ্যাকশন বলি। কি বললাম, একই জিন লোকাসে অবস্থিত দুটি এলিলের মধ্যে যে মিথস্ক্রিয়া, তো তাদেরকে আমরা কি বলি না এলিলিক ইন্টারঅ্যাকশন। তোমরাই বলো যে যদি হচ্ছে কি ধরো কোন একটা এলিল ক্যাপিটাল আছে কোনটা স্মলে আছে, তো নর্মালি কি হয় ক্যাপিটাল এ স্মল এ কে ব্লক করে, তখন আমরা ক্যাপিটাল এর যে ক্যারেক্টার সেটাই আমরা প্রকাশ পাই, তাই না? তখন হচ্ছে কি আমরা ডমিনেন্ট ক্যারেক্টার পাই। কেননা যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল এ স্মল এ কে তার বৈশিষ্ট্যটাকে সাপ্রেস করছে, তাই না? দুটো মিলে একটা জিন, আর তাদের যে অল্টারনেটিভ ফর্ম ক্যাপিটাল এ একটা এলিল স্মল এ একটা এলিল, তো তারা কি করছে না ক্যাপিটাল এ এলিল স্মল এ কে ব্লক করছে। কেন না যেহেতু ক্যাপিটাল এটা ডমিনেন্ট আর এটা তোমার হচ্ছে রিসেসিভ। ঠিক আছে, তো এই জন্য বলছে যে যখন একই লোকাসে একই জিন লোকাসে উপস্থিত দুটো এলিলের মধ্যে যে মিথস্ক্রিয়া বা যাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেটাকে আমরা কি বলছি এলিলিক ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, এটি নির্ধারণ করে কোন এলিলটি প্রকাশ পাবে এবং কিভাবে ফিনোটাইপ প্রকাশ করবে। ঠিক আছে, কোন কিভাবে প্রকাশ পাবে। এবারে কমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে কি হয়, তোমরা একটু আগে তোমাদেরকে এখানে দেখালাম যে ধরো সাপোজ হচ্ছে কি ক্যাপিটাল টি আর স্মল টি, তাহলে কমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে কি হয় না ক্যাপিটাল টি সর্বদা কি করবে স্মল টিকে ব্লক করবে। এখানে আমরা টোল ক্যারেক্টার পাচ্ছি, তাই না? দিস ইজ দ্য কমপ্লিট ডমিনেন্স, অর্থাৎ বলছে একটি ডমিনেন্ট এলিল সম্পূর্ণভাবে রিসেসিভ এলিলকে ঢেকে রাখে। ঠিক আছে, একটি ডমিনেন্ট এলিল কি করবে কমপ্লিট ভাবে রিসেসিভকে সে ব্লক করে রাখবে। ঠিক আছে, যেমন মোটর গাছের বর্ণ বলছে দেখো পার্পল কালার যেটা হোয়াইট কালারের সাপেক্ষে ডমিনেন্ট, তাই না? তাহলে কারণ পার্পল কালারটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার আর হোয়াইট কালারটা রিসেসিভ ক্যারেক্টার, তাহলে কি করে না এই পার্পল কালার হোয়াইটকে ব্লক করে রাখে, সাপ্রেস করে রাখে। তো আমরা এদেরকে কি বলবো না ডমিনেন্ট কমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, এগুলো তোমরা জানো কমপ্লিট ডমিনেন্স। বুঝতে পারছো তো নাকি? বুঝতে পারছো তো? হঠাৎ করে সবাই চুপচাপ হয়ে গেলে কেন? বুঝতে পারছো তো নাকি? দেখো এবার বলছে দেখো রিসেসিভ এলিল কি বলছে দেখো, ইনকমপ্লিট ডমিনেন্স কি বলছে দেখো। এটা তোমরা আগেও পড়েছো যে কি হয় ইনকমপ্লিট ডমিনেন্স মানে যখন ধরো এই যে ক্যাপিটাল আর স্মল আর থাকছে, তাহলে হিসাব মতন কি হওয়া উচিত, হিসাব মতন ক্যাপিটাল আর স্মল আর কে ব্লক করা উচিত, দিয়ে ক্যাপিটাল আর এর বৈশিষ্ট্য প্রকাশিত হওয়া উচিত। কিন্তু দেখো ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না না আর তার কমপ্লিট ডমিনেন্স প্রপার্টি দেখাতে পারছে না। কি হচ্ছে না এখানে রেডের বদলে পিং আসছে, কি আসছে না পিং আসছে। কেন না তোমরা জানো আর এর জন্য রেড কালার আর স্মল আর এর জন্য হচ্ছে কি তোমার হোয়াইট। ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে ডমিনেন্ট হচ্ছে কি সে তার সম্পূর্ণ বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে পারছে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা বলি কি সেটাকে বলি ইনকমপ্লিট ডমিনেন্স। ঠিক আছে, কোডমিনেন্স এটা কি জিনিস তোমরা পড়েছিলে। কোডমিনেন্স হচ্ছে কি সে একইভাবে যে ধরো একটা এলিল এলো কি আই এ আর এটা এলো কি আই বি, তাহলে হয় এ বি কে ব্লক করবে নতুবা বি এ কে ব্লক করবে, তাই না? যদি এ বি কে ব্লক করে তাহলে বি এর বৈশিষ্ট্য আমরা মানে এর বৈশিষ্ট্য পাবো, যদি বি এ কে ব্লক করে তাহলে বি বৈশিষ্ট্য পাবো। কিন্তু এখানে দেখো আমরা এ বি দুটোই হচ্ছে কি তাদের যুগ্ম বৈশিষ্ট্য পাচ্ছি, তো তখন তাদেরকে আমরা বলি কোডমিনেন্স। এটাও তোমরা পড়েছো আগে, এটাও তোমরা পড়েছো। আচ্ছা, ওভার ডমিনেন্স কি দেখো, ওভার ডমিনেন্স বলছে যে হোমোজাইগাস অবস্থায় ফিনোটাইপ হোমোজাইগাস অবস্থা থেকে আরো বেশি তোমার হচ্ছে কি উপকারী বা শক্তিশালী। ঠিক আছে, তাহলে হেটারোজাইগাস অবস্থায় ফিনোটাইপ হোমোজাইগাস অবস্থা থেকে আরো বেশি শক্তিশালী। মানে কেমন, মানে ধরো ক্যাপিটালের তুলনায় ক্যাপিটালে হচ্ছে কি স্মলে হচ্ছে কি বেশি আরো তার বৈশিষ্ট্যটাকে বেশি আরো শক্তিশালী দেখাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলছি না ওভার ডমিনেন্স। বলছে যে হেটারোজাইগাস অবস্থায় ফিনোটাইপ হোমোজাইগাস অবস্থা থেকেও বেশি শক্তিশালী দেখাচ্ছে। যেমন সিকেল সেল ট্রেটের ক্ষেত্রে বলছে হোমোজাইগাস ব্যক্তিরা ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে যখন হেটারোজাইগাস কন্ডিশন থাকে এই যে ক্যাপিটালের স্মলে, তখন হেটারোজাইগাস অবস্থায় ব্যক্তিরা ম্যালেরিয়ার বিরুদ্ধে বেশি হচ্ছে কি তারা কি করে না তারা রেজিস্ট্যান্স প্রপার্টি পেয়ে যাচ্ছে, তো তখন তাকে আমরা কি বলছি ওভার ডমিনেন্স। আচ্ছা, লেথাল এলিলিক ইন্টারঅ্যাকশন, এটা তো তোমরা জানো যে এমন এলিলিক ইন্টারঅ্যাকশন হলো সেখানে লেথাল চলে এলো। লেথাল মানে কি, তখন হচ্ছে কি ওই জীবটাই মারা যাবে। কিছু এলিল হোমোজাইগাস অবস্থায় প্রাণঘাতী হয়, মানে হচ্ছে কি তোমার ওই ডেডলি হয়। ঠিক আছে, আর যেমন ইঁদুরের বলছে কোট কালার, যেটা হচ্ছে কি তোমার হেটারোজাইগাস হলে হলুদ বর্ণ, হোমোজাইগাস হলে যদি স্মল ওয়াই হয়ে যায় তাহলে সেটা কিন্তু প্রাণঘাতী, মানে সে ডেথ হয়ে যেতে পারে। ঠিক আছে, ডেথ হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, মাল্টিপল এলিল তো তোমরা গল্পটা শুনেছো
যে এই যে এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে একটাই বৈশিষ্ট্য, কিন্তু সেখানে 3 ধরনের এলিল, আইএ, আইবি, আইও, তাই না? এই জন্য তাদেরকে আমরা মাল্টিপল এলিল বলি। তো চলো এখানে বলছে দেখো সিউডো এলিল, আইসো এলিল, এলিলিক ইন্টারাকশন, এই জিনিসগুলো আমরা পড়লাম। এবার আমরা পড়বো কি দেখো না, জিন। জিন হচ্ছে কি তোমার তার গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু পড়ে নেবো, ঠিক আছে? জিন। তো দেখো তোমরা সবাই ভালো করেই জানো যে আমরা যেটা ক্রোমোজোম স্টাডি করি, ক্রোমোজোমের ক্ষুদ্র অঞ্চলটাকে আমরা ডিএনএ বলি। ডিএনএর একটা স্পেসিফিক অঞ্চলকে আমরা কি বলি? জিন বলি। জিনের যে ক্ষুদ্রতম অংশটাকে আমরা কি বলি? এলিল বলি, তাই না? তো দেখো এই যে জিন, জিন হচ্ছে কি করে না কয়েকটা নির্দিষ্ট হচ্ছে কি তোমার নিউক্লিওটাইড নিয়ে গঠিত একটা অঞ্চল, যার হচ্ছে কি তোমার যারা যেটা জিন কি করে না ডিএনএ গঠন করতে সাহায্য করছে। তো এই জন্য বলছে জিন হলো ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট পলিপেপটাইড বা আরএনএ উৎপন্ন করে। এটি জীবের উত্তরাধিকার, গঠনগত এবং কার্যাবলীর মৌলিক একক হিসাবে পরিচিত, ঠিক আছে? তো দেখো এবার তোমরা জানো যে এই যে জিনের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট, এটা তোমরা ক্লাস 10 থেকেই তোমাদেরকে পড়ে আসতে হয়েছে যে জিন হচ্ছে কি জিনের মানে জিন হচ্ছে গঠনগত এবং কার্যগত একক হিসাবে কাজ করে। তো স্ট্রাকচারাল ইউনিট বলতে দেখো ডিএনএ নির্দিষ্ট, আমি আর এখানে বলছি না। আচ্ছা, এবার তোমরা জানো যে ফিঙ্গারপ্রিন্টিং, এটা তোমাদেরকে পড়ানো হয়েছিল না, তো একটু দেখে নাও ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তোমরা জানো যে এটা জেনেটিক একটা টেকনিক, যার মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা, পিতৃত্ব নির্ধারণ করা, ক্রাইম ইনভেস্টিগেশন করা, জেনেটিক ডিজিজকে আইডেন্টিফাই করা, এই সমস্ত কাজ কিন্তু আমরা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে করে উঠতে পারছি। তো বেসিক্যালি কি হয় তোমরা জানো যে আলেক জ্যাফরি 1985-এ তিনি এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ডিসকভার করেন। তো এর মূল নীতি কি ছিল? এর নীতি ছিল বলছে দেখো ডিএনএতে কিছু রিপিটেড সিকোয়েন্স থাকে, যাকে আমরা কি বলি না ভিএনটিআর আর এসটিআর বলি। ভিএনটিআর মানে হচ্ছে ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস, ঠিক আছে? আর যেটা এসটিআর হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিটস। তাহলে আমাদের ডিএনএতে যে রিপিটেড সিকোয়েন্সগুলো থাকে তার মধ্যে দেখো ভিএনটিআর এবং এসটিআর। ভিএনটিআর এর প্রোনাম কি বললাম? ভেরিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। আর যেটা এসটিআর হচ্ছে শর্ট ট্যান্ডেম রিপিটস। তো এই রিপিট সিকোয়েন্সের সংখ্যা এবং বিন্যাস ব্যক্তিভেদে আলাদা হয়, বুঝতে পারলে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, তাই না? আমরা যারা ক্লাস করছি সবাই তো ইন্ডিভিজুয়াল নাকি? আমরা সবাই যারা ক্লাস করছি সবাই তো আলাদা। তো আমাদের যদি হচ্ছে কি ডিএনএ কে নিয়ে যদি আমরা ফিঙ্গারপ্রিন্টিং করি, তাহলে প্রত্যেকের হচ্ছে কি দেখো এই যে ভিএনটিআর এবং এসটিআর এর হচ্ছে কি তোমার আলাদা থাকবে, অর্থাৎ প্রত্যেকের হচ্ছে সিকোয়েন্সের সংখ্যা এবং সিকোয়েন্সের অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস প্রত্যেকে কিন্তু সেপারেট। মানে শুধু আমরা যারা ক্লাস করছি তা নয়, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আলাদা আসবে, তাই না? কারোর সাথে কিন্তু 100% ম্যাচ করবে না, ঠিক আছে? হয়তো অভিন্ন জমেজের ক্ষেত্রে 90% বা 95% মিল হতে যাবে, কিন্তু 100% সিমিলারিটিস তুমি পাবে না প্রত্যেকটা মানুষের। কিন্তু এই জন্য আমরা বলি যে ইজ মানে হিউম্যান বিংস, প্রত্যেক মানুষ হচ্ছে কিন্তু সে কিন্তু ইউনিক। ভাবো প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক, তাই না? এই জন্য কারোর সাথে কম্পেয়ার করা বা কারোর সাথে ছোট করা বা কাউকে হেয় করা এটা ঠিক নয়, তাই না? প্রত্যেক মানুষ প্রত্যেকের মতন, তাই না? কারণ প্রত্যেকের মধ্যে আমরা কিন্তু আলাদা আলাদা এই ডিএনএ সিকোয়েন্স আমরা কিন্তু দেখতে পাই, তাই না? যেটা কিন্তু সে বাকিদের সাথে কিন্তু মিল দেখাবে না। এবার দেখো, এবার বলছে তাই এইগুলোকে আমি যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা একজন ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে আলাদা করতে পারি, তাই না? তাহলে যদি হচ্ছে কি প্রত্যেকটা মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর যে সিকোয়েন্স যদি আলাদা হয়, তাহলে আমরা হচ্ছে কি ব্যক্তিকে আইডেন্টিফাই করতে আমরা সাহায্য করতে পারি, ঠিক আছে? এবারে স্টেপগুলো কি কি না, প্রথমে দেখো ডিএনএ সংগ্রহ করা হয়। ডিএনএ সংগ্রহ তুমি কোথা থেকে করবে? দেখো রক্ত হতে পারে, লালা হতে পারে, চুল হতে পারে, ত্বক হতে পারে, সেগুলো থেকে তুমি ডিএনএ স্যাম্পল কালেক্ট করলে ডিএনএ স্যাম্পলটাকে কালেক্ট করা হবে, ঠিক আছে? মানে স্যাম্পল থেকে ডিএনএটাকে এক্সট্রাক্ট করে তুমি বার করলে, বার করার পরে কি হয় দেখো ডিএনএ কে দেখো এই যে বললাম এক্সট্রাক্ট করা করে বলেছে যে ডিএনএ কে নিষ্কাশন মানে এক্সট্রাক্ট করা হলো, ডিএনএ কে আলাদা করা হলো, তাই না? এগুলো সেল থেকে ডিএনএ কে তুমি আলাদা করলে। ডিএনএ কে আলাদা করার পরে কি করা হবে তাকে, তাহলে খুব কম অ্যামাউন্টের ডিএনএ থাকবে। তো বলছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কি করি না সেখানে ডিএনএ গুলোকে কাট করি। কাট করার পরে বলছে যে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা কি করি না ডিএনএ কে 11 জেলে চালিয়ে সেগুলোকে ফ্র্যাগমেন্ট আলাদা করি, তাই না? জেল ইলেকট্রোফোরেসিসে সেখানে ব্যান্ড তৈরি হবে আলাদা আলাদা করে। এবারে কি দেখো বলছে যে এই যে সাউদার্ন ব্লোটিং করা হয়, অর্থাৎ ডিএনএ ফ্র্যাগমেন্টকে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে স্থানান্তরণ করা হয়, বুঝতে পারলে? তাহলে ডিএনএ মেমব্রেনগুলোকে আমরা কি করি নাইট্রোসেলুলোজ মেমব্রেনে স্থানান্তরণ করি। করার পরে বলছে হাইব্রিডাইজেশন উইথ প্রোব, এখানে আমরা কি করি কোনো প্রোব, ঠিক আছে? একটা নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স এই যে বলছে রেডিও লেভেল
বা ফ্লুরেসেন্ট লেভেল ডিএনএ প্রোবটাকে আমরা ব্যবহার করে টার্গেট সিকোয়েন্সটাকে আমরা আইডেন্টিফাই করি। দিয়ে কি করে করা হয় না, দিয়ে দেখো বলছে যে এই যে রেডিওগ্রাফি বা লুমিনেন্স ব্যবহার করে আমরা ব্যান্ডটাকে প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করি। কেন? যেহেতু এখানে দেখতে পাচ্ছ রেডিও লেভেল বা ফ্লুরেসেন্ট লেভেলটা আমরা প্রোব দিয়ে দিয়েছি, যেখানে থাকবে সেখানে সে লুমিনেন্স দেখাবে বা সেখানে সে কালার দেখাবে। তাহলে কালার পোর্শনগুলোতে আমরা আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি, ভালো করে লক্ষ্য করো যে আমরা প্রথমে ডিএনএ নমুনা সংগ্রহ করি, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা তাকে কাটি, ডিএনএ জেল ইলেক্ট্রোফোরেসিস করি, ব্লটিং করি, তারপর হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা প্রোবটাকে হচ্ছে কি লেবেল করি, দেন আমরা রেডিওগ্রাফির মাধ্যমে সেটাকে আমরা ভিজুয়ালাইজেশন করি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পুরো কাজটা করে থাকি, ঠিক আছে। এবার ব্যবহার কোথায় ভালো করে দেখো, বলছে ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে পিতৃত্ব হচ্ছে নির্ধারণ করার জন্য। দেখবে অনেকে কি বলবো আর কি, দেখবে তোমার হচ্ছে কি, ধরো একটা হসপিটালে তার বাচ্চা হচ্ছে গুলিয়ে গেছে, তাই না, বাচ্চা হচ্ছে হারিয়ে গেছে, তাহলে তার বাচ্চা কোনটা সে বুঝবে কি করে? তাহলে বাবা মায়ের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করাও, বাচ্চার করিয়ে তুমি পেয়ে যাবে। জেনেটিক ডিজিজ হচ্ছে কি নির্ণয়, অর্থাৎ জেনেটিক হচ্ছে মিউটেশনের মাধ্যমে যদি তার কোনো কিছু সিকোয়েন্স চেঞ্জ হয়ে থাকে তাহলে সেগুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, বিলুপ্ত প্রাণীকে আমরা সংরক্ষণ করতে পারি। তারপর যে ইমিগ্রেশন কেস, তোমার আত্মীয়তা প্রমাণ আমরা করতে পারি, ঠিক আছে। চলো এবার বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের বৈশিষ্ট্য কি, বলছে যে প্রতিটি মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আলাদা, ঠিক আছে। আর কি না, তোমার বলছে যে অত্যন্ত সুনির্দিষ্ট, নির্ভরযোগ্য, খুব অল্প পরিমাণ ডিএনএতে আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে। সীমাবদ্ধতা কি, ডিএনএ স্যাম্পল কালেকশন কন্টামিনেশন হলে ভুল রেজাল্ট চলে আসতে পারে, তাই না। যদি হচ্ছে ডিএনএ স্যাম্পল যেটা আমরা কালেক্ট করলাম বা যেটাকে আমরা এক্সট্রাক্ট করলাম, সেখানে যদি কোনো কারণে যদি হচ্ছে কি কোনো কি বলবো, কোনো হচ্ছে কি তোমার কন্টামিনেশন হয়ে গেল, তাহলে কি হবে, রেজাল্ট কিন্তু পুরোটাই ভুল চলে আসবে, তাই না। আর অত্যাধুনিক যন্ত্রপাতি লাগছে এখানে, ব্যাখ্যা করার জন্য হচ্ছে প্রয়োজনীয় যে বিশেষজ্ঞ লাগবে, তাই না। এখানে কিন্তু বিশেষজ্ঞ লাগবে, অর্থাৎ যে স্কিল পারসন, যে ভালো করে জানে তাদেরই দরকার পড়বে। চলো এবার দেখো, এবার আমরা পড়বো পিসিআর। আচ্ছা, পিসিআর মনে হয় তোমাদেরকে আমি আগে পড়িয়েছি, তাই না। পিসিআর তোমাদেরকে কিনা আগে পড়িয়েছি, আমাকে একটু বলো তো পিসিআর, না পড়াইনি নাকি? বলে দেবো আবার কি বলে দিতে হবে, না পড়ানো হয়ে গেছে নাকি স্কিপ হয়ে যাবো? হয়েছে, তাহলে আমি স্কিপ করে চলে যাচ্ছি। অর্ক বলছে বলতে, আচ্ছা ম্যাক্সিমাম জন বলছে বলে দিতে, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। দেখো, যখন ম্যাক্সিমাম জন বলছে, মেজরিটি বলে দিতে হবে। আহমেদাবাদ প্লেন ক্র্যাশের পর বডি আইডেন্টিফিকেশন করতে বাড়ির লোকের সাথে ডিএনএ ম্যাচ করিয়েছি, একদম। দেখো এবার বলছে, দেখো এই যে পিসিআর এর পুরো নাম তোমরা সবাই জানো, যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে আমাদের উদ্দেশ্য কি, আমরা কি করি না ডিএনএ অ্যাম্প্লিফিকেশন করি। অ্যাম্প্লিফিকেশন মানে আমরা ডিএনএ এর কপিটাকে মাল্টিপল কপি বানাই, মানে ডিএনএ এর হচ্ছে মাল্টিপল কপি তৈরি করা, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা অরিজিনাল কোনো সার্টিফিকেট আছে, তাই না। তোমার সার্টিফিকেটটা তুমি অরিজিনাল কি কোথাও দিয়ে দেবে? না, দিবে না। তুমি কি করে জেরক্স করো? ওই আর কি, একটা ডিএনএ থাকবে, তাকে তুমি জেরক্স করছো, অর্থাৎ মাল্টিপল তুমি ডিএনএ তৈরি করছো। তো তার জন্য যে আমরা টেকনিকটাকে ব্যবহার করি তার নাম পিসিআর। এটা কেরি মুলিস বলে একজন সায়েন্টিস্ট, তিনি 1983 সালে তিনি এটাকে ডিসকভার করেন, এবং দেখতে পাচ্ছ 1993 সালে, মানে আবিষ্কারের প্রায় 10 বছরের মাথায়, ঠিক আছে, তিনি কি পেলেন না কেমিস্ট্রিতে হচ্ছে কি তিনি নোবেল পুরস্কার পেলেন, তাই না। ভাবতে পারছো নোবেল পুরস্কার মানে বুঝতে পারছো, আমরা পড়াশোনা করছি, নোবেল পুরস্কার কে পেয়েছিলেন। তো ওতে হচ্ছে কি খুব প্রেস্টিজিয়াস একটা সম্মান বা একটা অ্যাওয়ার্ড, তাই না, যেটা হচ্ছে কি তোমার একটা দেশে সবাই পেতে পারে না। তো ওতে হচ্ছে কি তিনি পেয়েছিলেন। এবারে দেখো, এবার বলছি যে এসেনশিয়াল কম্পোনেন্টস অফ দ্য পিসিআর। তো পিসিআর এর যদি আমরা এসেনশিয়াল কম্পোনেন্ট দেখি, তাহলে দেখো টেমপ্লেট ডিএনএ, প্রাইমার, টেক পলিমারেজ, ডিএনটিপি, বাফার সলিউশন, Mg2+, ঠিক আছে। যারা তোমরা কাজ করেছো নিশ্চয়ই তোমরা মানে পিসিআর কেউ চালিয়েছো, পিসিআর যে চালিয়েছে সে না হয় ভালো বুঝতে পারবে আর কি। কারণ সত্যি কথা বলতে কি, যখন আমি আগে থিওরি পড়তাম তখন আমার কাছে পিসিআর এর একটা মানে ছিল আলাদা। যখন আমি পিসিআর চালালাম তখন দেখলাম পিসিআরটা আলাদা জিনিস, মানে সত্যি থিওরি আর প্র্যাকটিক্যাল কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে তোমরা যারা হচ্ছে কি পিসিআর করেছো
তাই না? তো তারা হচ্ছে কি জিনিসটা ভালো করে বুঝতে পারে, তাই না? তো দেখো বলছে বেসিক্যালি আমরা কি করি না, এখানে ধরো তোমরা কি করো, অনেক সময় আমরা বেসিক্যালি আমি যেটা করি, আমরা যেটা করি কি করা হয় না, ধরো কোন একটা তোমার হচ্ছে কি সেল কালচার করলাম, সেল কালচার করার পরে সেল কালচার করি, সেখান থেকে আমরা কি করলাম না এমআরএনএ কে আমরা কি করলাম এখান থেকে আমরা এক্সট্রাক্ট করলাম। এমআরএনএ করার পরে সেখান থেকে সিডিএনএ তৈরি করা হয়, সিডিএনএ। ব্যাস, এই যে সিডিএনএ স্যাম্পল তুমি বানিয়ে দিলে, তো সেই সিডিএনএ বানানোর জন্য তোমরা জানো সিডিএনএ কি মানে কিট মেথড ফলো করে তোমরা করতে পারো, ঠিক আছে? কিট পাওয়া যায়, তো সেগুলো দিয়ে আমরা সিডিএনএ তৈরি করে নিলাম। সিডিএনএ তৈরি করার পরে কি করা হয় না আমরা পিসিআরে তাকে দেবো। পিসিআরে দেওয়ার জন্য তোমরা কি কি লাগে সেখানে, তাহলে এই যে টেমপ্লেট ডিএনএ পেয়ে গেলে তুমি, এখানে সিডিএনএটা আছে টেমপ্লেট ডিএনএ। তারপরে তুমি কি করবে সেখানে প্রাইমার ব্যবহার করবে, ঠিক আছে? প্রাইমার দুভাগে ভাগ করা হয়, একটা তোমরা জানো যে ফরওয়ার্ড প্রাইমার, এটা রিভার্স প্রাইমার, তাই না? একটা ফরওয়ার্ড প্রাইমার ব্যবহার করা হয়, একটা রিভার্স প্রাইমার ব্যবহার করা হয়, মানে দু প্রকারের প্রাইমার ব্যবহার করা হয়, ঠিক আছে? আর কি থাকবে না সেখানে টেক পলিমারেজ থাকবে, ঠিক আছে? যেটা কিনা ভাইটাল এনজাইম, তোমরা জানো থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে পাওয়া যায় টেক পলিমারেজ। যেটা কেন ব্যবহার করা হয় এখানে না, তার কারণ হচ্ছে কি যখন তুমি পিসিআর করো সেখানে তিনটে ধাপে হয়, একটা আছে তোমার ডিনেচুরেশন, অ্যানেলিং, এক্সটেনশন। তো যখন ডিনেচুরেশন হয় তখন টেম্পারেচারটা প্রায় 90 ডিগ্রি ছাড়িয়ে যায়, তো সেই টেম্পারেচারে নর্মাল এনজাইমগুলো কাজ করতে পারবে না, কারণ তোমরা সবাই জানো যে অপটিমাম টেম্পারেচার কত না, এই যে 45 থেকে 50 ধরলাম আমি অপটিমাম টেম্পারেচার। তাহলে এর বাইরে গেলে তো আর কাজ করতে পারবে না। তাহলে এই যে এনজাইমটাকে আমরা ব্যবহার করছি টেক পলিমারেজ, এটা বেসিক্যালি আমরা থার্মাস অ্যাকুয়াটিকাস নামে শৈবাল মানে তোমার ব্যাকটেরিয়া থেকে আমরা পাই, ঠিক আছে? এবং তোমরা জানো এটা হচ্ছে তোমার প্রিমিটিভ ব্যাকটেরিয়া বা এরা হচ্ছে তোমার আর্কি ব্যাকটেরিয়া। তো সেক্ষেত্রে এদের মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে যাতে টেম্পারেচার সেন্সিটিভ। আর আমরা কি করি না ডিএনটিপি ইউজ করি, ডিএনটিপি আর কি হচ্ছে বাফার সলিউশন এবং হচ্ছে Mg2+, এগুলো দিয়ে আমরা একটা স্যাম্পল বানাই। বানানোর পরে তোমরা জানো যে এখানে আমরা কি করি না ডিএনএ মানে তোমার হচ্ছে কি পিসিআর মেশিনে, পিসিআরে আমরা লোড করিয়ে দিই, দিলে করলে কি হবে সেখানে তিনটে ধাপে কাজ চলবে, ঠিক আছে? তিনটে ধাপে কাজ চলবে। প্রথমে ডিনেচুরেশন হবে, তারপরে দেখো অ্যানেলিং হবে, তারপর হচ্ছে তোমার এক্সটেনশন হবে। ডিনেচুরেশনে কি হয় না দুটো স্ট্রেন আলাদা হয়ে যায়। অ্যানেলিং এ কি হবে না দেখো এই যে প্রাইমারগুলো ডিএনএ নির্দিষ্ট স্থানে যুক্ত হবে, আর তারপরে এক্সটেনশনে কি হবে না আস্তে আস্তে করে ফ্র্যাগমেন্ট সংখ্যা বাড়াবে, ঠিক আছে? চলো এবার তোমরা জানো নিশ্চয়ই যে নাম্বার অফ ডিএনএ কপিস আফটার এন সাইকেল, ঠিক আছে? অর্থাৎ তুমি ধরো কত সাইকেল চালাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ আমরা কখনো 30 সাইকেল কখনো 40 সাইকেল চালাই, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে 2n হিসাবে ডিএনএ তৈরি হবে। ধরো 30 সাইকেল হচ্ছে কি তোমার চলছে, তাই না? তাহলে সেখানে 2n মানে কি হবে 230। তাহলে এইভাবে হচ্ছে কি তোমার চললে প্রায় 1 বিলিয়ন কপিস অফ ডিএনএ আমরা সেখানে দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এইভাবে কি হবে, কারণ একটা তোমরা জানো যে যখন ডিএনএ তৈরি হলো, ধরো একটা কপি তৈরি হয়ে গেল, তাহলে সেখান থেকে দুটো তৈরি মানে চারটা তৈরি, মানে একটা মানে হচ্ছে কি এই স্ট্যান্ড থেকে একটা, এই স্ট্যান্ড থেকে একটা তৈরি হলো, মানে দুটো থেকে কি হবে চারটা তৈরি হবে, চারটা থেকে আটটা, আটটা থেকে তোমার হচ্ছে কি 16টা, 16টা থেকে 32টা, 64টা এরকম করে চলবে, ঠিক আছে? চলো এবার হচ্ছে কি এটাকে আমরা কোথায় ব্যবহার করি, ঠিক আছে? কোভিডের আরএনএ এক্সট্রাকশন করে আরটিপিসিআর করেছি 1.5 ইয়ার ধরে রেগুলার। তুমি বাবা টেকনিস মানে তুমি হচ্ছে কি তোমার মলিকুলার বায়োলজিস্ট, তাই না? তুমি চাকরি করো, তো তোমার কাজ সেটা তুমি করেছো, তাই না? ওটা কি তোমার ওটা কি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নাকি? সেন্ট্রাল গভর্নমেন্টের নাকি? দেখো যাই হোক, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সেন্ট্রালের প্রজেক্ট, আচ্ছা দেখো এবার বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউবি রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, মানে তোমার প্রজেক্টে কাজ করছো, সঙ্গে তোমার পিএইচডি নিশ্চয়ই কমপ্লিট হবে, তাই তো? তোমার পিএইচডি কমপ্লিট হবে সম্ভবত। দেখো ও পিএইচডি হবে না, এটা কি পার্মানেন্ট পোস্ট নাকি মানে প্রজেক্ট যতদিন রানিং ততদিন, যতদিন প্রজেক্ট রানিং ততদিন? যাই হোক দেখো এখানে বলছে তাহলে ও আচ্ছা
দেখো তাহলে অ্যাপ্লিকেশন অফ পিসিআর, দেখো এখানে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আচ্ছা, জেনেটিক ডিসঅর্ডার ডিটেকশন, ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, জেনেটিক ডিসঅর্ডার ডিটেকশন করা যেতে পারে, প্যাথোজেন আইডেন্টিফিকেশন করা যায়, জিন ক্লোনিং, ঠিক আছে, ফরেনসিক সায়েন্স, এবং হচ্ছে তোমার এই যে প্যারেন্টাল ডায়াগনোসিস, ঠিক আছে। তাহলে এতগুলো কাজ আমরা কিন্তু করাতে পারি, ঠিক আছে। তো এই এতগুলো জিনিস হচ্ছে কি আমরা করাতে পারি, ওকে, এত জিনিস হচ্ছে কি আমরা কিন্তু করাতে পারি। কোন স্টেজে রয়েছে তার উপরে তার একটা খাবারের যে চাহিদা, ঠিক আছে, বা কোন খাবারটাকে দিতে হবে সেই যে তালিকা, সেটাকে বলা হয় ডায়েট চার্ট, ঠিক আছে। তো দেখো বলছে একজন প্রাপ্তবয়স্ক বা একটা যে অ্যাডাল্ট মানুষ, তো তার স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে পরিমাণ খাদ্য লাগবে, যেমন প্রথমে হচ্ছে কি দেখো দৈনিক ক্যালোরির পরিমাণ, যারা পুরুষ যারা মাঝারি পরিশ্রমী করে তাদের 2400 থেকে 2600 ক্যালোরির দরকার হবে, তাই না, পার ডে। আর নারী হলে তার লাগবে কত, 2000 থেকে 2200, মানে পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে একটু দেখবে এই ক্যালোরি পরিমাণটা কম লাগে, তাই না, কারণ বুঝতেই পারছো যে তাদের যে মানে পরিশ্রমের যে ইয়েটা ডিফার থাকে, তো যার কারণে হচ্ছে কি হয় না তোমার হচ্ছে কি তুলনামূলকভাবে আমাদের পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে একটু কম থাকে। আচ্ছা, এবার মূল খাদ্য উপাদানের চাহিদা যেটা, সেটা প্রোটিন থাকবে হচ্ছে কি 60 থেকে 65 গ্রাম, তাই না, আর এটা যদি পুরুষের জন্য, আর নারীদের ক্ষেত্রে কত 55 থেকে 60। আচ্ছা, তারপরে দেখো কার্বোহাইড্রেট দৈনিক ক্যালোরি হচ্ছে কি প্রায় হচ্ছে 60%, ফ্যাট লাগবে কত 20 থেকে 25%, ঠিক আছে। এছাড়া ভিটামিন এবং মিনারেলস, যেটা হচ্ছে কি তোমার যে সময় যে শাকসবজি পাওয়া যায় বা যে ফ্রুট পাওয়া যায় সেগুলোকে খেতে হবে। তো এই জন্য একটা ডায়েট চার্ট করে দেওয়া হয়েছে। দেখো দেখো তোমরা শিখে নাও, এই যারা হচ্ছে কি যারা তোমরা মানে কি বলে যারা তোমরা প্রপার ডায়েট মেনটেন করো না, তাই না, যারা তোমরা হচ্ছে কি এই যে বিরিয়ানি লাভার বা কে আছে যারা সকালে উঠে তারা বিরিয়ানি খায়, তো তাদের জন্য ডায়েট চার্ট তোমরা দেখে নাও, তোমরা কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, কারণ তোমরা এখন অ্যাডাল্ট কন্ডিশনে রয়েছো, তাই তো। তো তোমরা এই ডায়েট চার্টটা হচ্ছে কিন্তু মেনটেন করে খাওয়া দাওয়া করবে। দেখো প্রথমে সকালে ঘুম থেকে উঠে কি করবে, দেখো সকালে এটা ভারতীয়দের জন্য, আমরা যারা ইন্ডিয়ান মানে আমরা যারা রয়েছে তাদের জন্য, ঠিক আছে, এটা তোমরা মেনটেন করবে, তাহলে সুস্থ থাকবে, ঠিক আছে, হেলদি থাকবে। তো দেখো সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখো গরম জল, উষ্ণ গরম জল, লেবু, হালকা চিনি দিতে পারো, দিয়ে তুমি 1 গ্লাস খেয়ে নাও, ঠিক আছে, 1 গ্লাস 2 গ্লাস খেতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সকালে উঠে কি করবে, গরম জল লেবু দিয়ে, চিনির বদলে তোমরা আর একটা সাজেশন দিচ্ছি, তোমরা কিন্তু এখানে মধু খেতে পারো, মধু, তাই তো, মধু হচ্ছে 1 চামচ করে খেতে পারো। আচ্ছা, তারপরে কি করবে, প্রাতরাশ মানে ব্রেকফাস্টে কি বলছে, 2টো রুটি খেতে পারো, 4টে ইডলি খেতে পারো, সামান্য তরকারি থাকবে এবং 1 গ্লাস যাতে দুধ থাকে, ঠিক আছে, মিল্ক থাকবে, 1 গ্লাস মিল্ক, ঠিক আছে, তাতে কার্বোহাইড্রেট প্রোটিন তোমার কিন্তু চলে আসবে, ঠিক আছে। এন্টি স্টোমাকে সুগার অ্যাসিড রিফ্লাক্স করে দেবে না, তুমি হচ্ছে কি লেবু জুস খেতে পারো, কোনো অসুবিধা হবে না তোমার, ঠিক আছে। না, পুরো গরম কোথায় বললাম, উষ্ণ গরম জল, হালকা উষ্ণ গরম জল, ঠিক আছে, উষ্ণ গরম জল, একদম গরম টকবক করে ফুটছে সেরকম নয়, তুমি হাত দিতে পারবে যেমন গরম, ওই সেরকম গরমে কিছু হবে না, ঠিক আছে। তাহলে কি বললাম, তুমি কিন্তু 2টো রুটি খেতে পারো, 4টা ইডলি খেতে পারো, সামান্য হচ্ছে তরকারি থাকতে পারে, 1 গ্লাস তুমি দুধ থাকবে। আচ্ছা, তারপরে দেখো এটা ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টের পরে মানে ব্রেকফাস্ট করার পরেই তুমি কি খেতে পারো, ফল, যে কোনো ফল, আপেল হতে পারে, কলা হতে পারে, ঠিক আছে, যেমন সিজনাল ফ্রুট পাবে তুমি খেতে পারো। দুপুরের সময় কি খাবে না, ভাত, রুটি, ডাল, সবজি, হ্যাঁ, 1 ফোঁটা ঘি থাকবে তোমার ভাতের সাথে, স্যালাড থাকবে, ঠিক আছে, স্যালাড খেতে পারো, ঠিক আছে। তাহলে কি খেলে, ভাত, রুটি, ডাল, সবজি, ঘি, ঠিক আছে, স্যালাড খেতে পারো। আমরা বাঙালি, তাই না, ভেতো বাঙালি আমরা, অবভিয়াসলি হচ্ছে কি ভাতের সাথে আমরা মাছ খাবো, মাছ খেতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখো বিকেলে যে স্ন্যাক্স যেটা খাই, 1 কাপ চা, তার সাথে মুড়ি কিংবা চিড়ে, তাই না, কিংবা বাঁকুড়া মেদিনীপুর হলে কি খাবে না, বাঁকুড়া কিংবা মেদিনীপুর হলে তোমরা হচ্ছে কি জানো যে চপ মুড়ি খাবে, তাই না, চপ আর মুড়ি, তো সেক্ষেত্রে সেগুলো তোমরা হচ্ছে কি তার সাথে চা খাবে। আচ্ছা, তারপর রাতের খাবারে কি বলছে দেখো, তোমার রুটি থাকবে, তরকারি থাকবে, অল্প ডাল থাকবে, টক দই খেতে পারো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তা একটা অ্যাডাল্ট তোমার হচ্ছে কি মেল কিংবা ফিমেলের ক্ষেত্রে ডায়েট চার্ট, তাহলে না এই ডায়েট চার্টটা তোমরা কিন্তু খেতে পারো, ঠিক আছে, এই ডায়েট চার্টটা কিন্তু তোমরা খেতে পারো, ঠিক আছে। তাহলে এটা খেলে হেলদি থাকবে, বা এটা খেলে তুমি হচ্ছে কি তুমি মানে সুস্থ থাকবে। আচ্ছা, এবার যারা আছে প্রেগনেন্ট ওমেন,
ঠিক আছে, তাদের তোমরা জানো যে তাদের ডায়েট চার্টটা একটু আলাদা, তাদেরকে বেশি ক্যালোরিযুক্ত খাবার দিতে হবে, কারণ তারা যেহেতু হচ্ছে কি তাদের মধ্যে বেবি থাকে, তো এই জন্য প্রেগনেন্ট ওমেনদের জন্য একটু ডায়েট চার্টটা আলাদা। অতিরিক্ত ক্যালোরি চাহিদা থাকে, গর্ভাবস্থায় দৈনিক হতে দেখো 350 ক্যালোরির বেশি ক্যালোরি প্রয়োজন হয়। তারপর অতিরিক্ত পুষ্টি উপাদান চাহিদা থাকবে, সেখানে প্রোটিন, ফলিক অ্যাসিড, আয়রন থাকবে, ক্যালসিয়াম থাকবে, আয়োডিন থাকবে, ভিটামিন থাকবে, ঠিক আছে। আর প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দেখো এখানে বলছে সকালে দুধ, গ্লুকোজ, হালকা বিস্কিট খাবে, ক্যালসিয়াম যাতে থাকে। আর প্রাতরাশে তোমার হচ্ছে রুটি, ডিম, পনির, ফল খাবে। দুপুরে ভাত, ডাল, সবজি, মাছ, ডিম, সালাড। আর বিকেলে দেখো মুড়ি, বাদাম, 1 কাপ দুধ খাবে। রাত হচ্ছে দেখো রুটি, তরকারি, ডাল, 1 গ্লাস আবার গরম দুধ খাবে, ঠিক আছে। তাহলে এইভাবে সে কিন্তু খেতে পারে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। আর পরামর্শ কি বলছে দেখো, দিনে 3 বেলা পরিবর্তে 4 থেকে 5 বেলা খাওয়া গ্রহণ করবে। দেখবে আমাদের মধ্যে অনেকে রয়েছে সারাদিনে 2 বার খায় বা সারাদিনে 3 বার খায় না। এটা দেখো সারাদিনে তুমি যদি কম খাবে, কিন্তু সেটা হচ্ছে কি যদি তুমি তোমার 5 থেকে 6 বার যদি খাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার শরীর কিন্তু সুস্থ থাকবে, ঠিক আছে। তাহলে তোমাকে কিন্তু 5 থেকে 6 বার খেতে হবে। আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। জল বেশি করে খেতে হবে, ঠিক আছে, এইভাবে খেতে হবে, তাহলে তুমি সুস্থ থাকবে। চলো, এখানে বলছে আর কি করতে হবে না, ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু খেতে হবে, ঠিক আছে, অর্থাৎ মানে সাইট্রাস ফ্রুট, ঠিক আছে। আর গর্ভাবস্থায় ক্যাফেইন, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়ানো যাওয়া উচিত, ঠিক আছে। এই জিনিসগুলো করতে পারো। ওকে, তাহলে যে আমাকে ডায়েট চার্ট কথা বলছিলে, তো তারা নিশ্চয়ই হচ্ছে ডায়েট চার্ট পেয়ে গেছো, তাই না? ডায়েট চার্টের কথা বলছিলে, তোমরা এটাও দেখে নিতে পারো, তাই না? তোমরা বলতে পারবে না যে স্যার হচ্ছে কি আপনি সিলেবাসের সমস্ত জিনিস পড়ান। দেখো আমি ডায়েট চার্টও পড়িয়ে দিলাম, ঠিক আছে, ডায়েট চার্টও পড়িয়ে দিলাম। হ্যাঁ, ডার্ক চকলেট খেতে পারো, কোনো অসুবিধা নেই, ডার্ক চকলেট খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, তবে বেশি নয়, কোনো জিনিস হচ্ছে কি বেশি খাওয়াটা উচিত নয়, ঠিক আছে। দেখো 1 বাইট খেতে পারো, কোনো অসুবিধা নেই, 1 বাইট করে খেতে পারো। দেখো গৌরাঙ্গ, তুমি বাবা ওটা তুমি রেকর্ডেড দেখে নাও না, আমি 9-10-এ ওটা পড়িয়েছি বাবা, তাই না? স্যালাইভারি জুইস, গ্যাস্ট্রিক জুইস, প্যানক্রিয়াটিক জুইসের হচ্ছে কি তোমার কম্পোজিশন, ফাংশনগুলো আমি 9-10-এ পড়িয়েছি। তুমি রেকর্ডেড ভিডিও তো তোমাকে দেওয়া আছে সব জায়গায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সব জায়গায় তো দেওয়া আছে, টিচমেন্টেও দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো ওখান থেকে, তাই না? দেখো এবার বলছে দেখো কোশ্চেন অ্যান্সারে চলে যাই। কোশ্চেনে আমরা খুব তাড়াতাড়ি করে কোশ্চেন অ্যান্সারটা করে নেবো। দেখো এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস ইজ অ্যাবসেন্ট ইন গ্যাস্ট্রিক জুইস, গ্যাস্ট্রিক জুইসে হচ্ছে কি কোন এনজাইম অ্যাবসেন্ট থাকে। একদম, তাহলে কি হবে, অপশন সি একটা হবে। চলো এবার বলছে দেখো যে ভিটামিন সি হেল্পস ইন দ্য আয়রন অ্যাবজর্পশন, ভিটামিন সি রিডিউসেস Fe3+ to Fe2+ ইন দ্য গাট। ভিটামিন সি বলছে যে আমাদের আয়রন অ্যাবজর্পশনটাকে হচ্ছে কি সাহায্য করে, আর এটা ভিটামিন সি রিডিউস করছে কি দেখো Fe3+ to Fe2+ ইন দ্য গাট। এটা মনে হয় আগেও তোমরা করেছো, তাহলে এটা হচ্ছে অপশন 1 একটা হয়ে যাবে, তাই না? আগেও তোমরা সম্ভবত, যেটা আমার মনে পড়ছে, এই কোশ্চেনটা আগেও তোমরা কিন্তু করেছো।